প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমি একা কথা বলবো না, দ্বৈতভাবে কথা বলবো। আজকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন। শুরু করার আগে একটা ব্যাপার একটু ক্লিয়ার করে নিই। আপনারা হয়তো গতকাল থেকে দেখেছেন কিছু পোস্ট ভাইরাল হয়েছে, এবং আমার পোস্টটা নিশ্চয়ই যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারাও দেখেছেন। আমার উপরে একটা সন্ত্রাসী হামলা বা জঙ্গি হামলার অ্যাটেম্প্ট নেওয়া হয়েছিল, যদিও পারে নাই, পালিয়ে গিয়েছে। বাট আই ওয়েন্ট হেড। আমি মোটামুটি যতগুলি লিগাল স্টেপস নেওয়া যায় সবগুলি নিয়েছি। পুলিশ যথেষ্ট হেল্পফুল, এবং তারা অলরেডি তাদের অফিসিয়াল যে সমস্ত কমপ্লেইনগুলি আছে এগুলি আমার অলরেডি সাইন আপ করা হয়ে গেছে। অ্যান্ড দেন আই থিঙ্ক দ্য ইনভেস্টিগেশন হ্যাজ স্টার্টেড। যাই হোক, সো এই সমস্ত জঙ্গি হামলাগুলি কেন হচ্ছে বা এগুলি কারা, সেগুলি বলার অপেক্ষা রাখে না। এগুলি আমরা বের করেছি, এগুলি আমরা দেখেছি। এর মধ্যে আগেও দেখেছি, বিভিন্ন দেশেও দেখেছি, বাংলাদেশেও দেখেছি। বাংলাদেশ এখন জঙ্গিদের হাতে। স্যার ইউনুসের জঙ্গি সব জায়গায় আছে। স্যার ইউনুসের জঙ্গি ইউরোপে আছে, আমেরিকাতে আছে। এখন আমি ফ্রান্সে আছি, ফ্রান্সেও সেই জঙ্গি আছে। আবার এই জঙ্গিগুলি হচ্ছে অনেক লন্ডনে থাকা পাবলিকের নাকি লোকজন। আবার তাদের মধ্যে আরেকটা অংশ হচ্ছে প্যারিসে থাকা কোনো 3 ইঞ্চির মানে লোকজন। তবে পুরা জঙ্গি হামলাটাই হয়তো প্যারিস থেকে অথবা লন্ডন থেকে কন্ট্রোল করা হয়েছে। যদিও যদিও ফানি থিং হচ্ছে যে আমি পকেট থেকে যে মোবাইল বের করব, এই পকেট থেকে মোবাইল বের করতে করতেই ওরা পালিয়ে গেছে। মানে কই জেনে চলে গেছে, ওরা খুঁজে পাই নাই আর। মানে কি, আমি তো পকেটে মোবাইলই বের করছি, এখনো কিছু বের করি। বাট ডিটেলসটা, এই ব্যাপারে ডিটেলস যা যা আপনাদের জানার দরকার, আমার ফেসবুক পেজে আমার একটা স্টেটমেন্ট আছে, একটা ভিডিও আছে, ওখানে পেয়ে যাবেন। তবে সামনে ভবিষ্যতে আরও আপডেট আসবে। আজকে সকালবেলা I had a long chat with the local পুলিশ অথরিটি, অ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যান্টি টেরোরিজম ইউনিটের সাথে আমার কথা হয়েছে। দে ওয়ার ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। আমিও খুবই সিরিয়াস, এবং আমি এটার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব। এটার আই উইল গেট টু দ্য বটম অফ দিস। এটা হচ্ছে আপডেট। এরপরে আসেন একটু স্যার ইউনুস নিয়ে কথা বলি। ব্যাক টু দ্য অরিজিনাল স্যার। আমি গতকাল ভিডিও দিতে পারি নাই কিন্তু এই কারণেই। মেইন জিনিস এখন কি হচ্ছে বাংলাদেশে সেটা হইল কথা। হ্যাঁ, শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসির রায় হয়েছে, যেটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করেছি। স্বাভাবিকভাবে এটা একটা হাসির ব্যাপার। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিচার করছে, রাজাকাররা মুক্তিযোদ্ধার বিচার করছে, তাদেরকে ফাঁসি দিবে বলছে। এগুলি হাস্যকর ব্যাপার ছাড়া আর কোনো কিছু না। তো আমার একটা প্রশ্ন এখন, মানে আমি অনেক আগে থেকে বলছি, আবারও বলছি, আবার প্রশ্নটা করছি যে যারা যারা মনে করেছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এর মধ্যে ফেব্রুয়ারি ইলেকশনের ডেট দিবে, তারা এখন কি চিন্তা করছেন? আপনাদের কি মনে হয় আপনাদের ইলেকশনের কোনো ডেট দেওয়া হচ্ছে? ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এরকম কোনো কিছু মনে হচ্ছে? যদি ইলেকশন হয়, অবশ্য ইলেকশন হইতে দেওয়া হবে না, ওই ইলেকশন কখনোই বাংলাদেশে হবে না আমার মনে হয়। কারণ ওয়ান সাইডেড, নন ইনক্লুসিভ ইলেকশন, এই ধরনের রিগড ইলেকশন ইম্পসিবল। আসলে ইলেকশনকে অলরেডি আগে থেকে রিগ করা হচ্ছে। এখানেই স্যার ইউনুসের মেটিকুলাস ডিজাইন। ইলেকশন কিন্তু এখনো ডেট ঘোষণা করা হয়নি। এখন ফেব্রুয়ারিতে যদি অ্যাকচুয়ালি ইলেকশন হয়ও, এই ইলেকশনের ডেটগুলি, এই ইলেকশনের পুরো ইলেকশন প্রসেসটাকে অলরেডি রিগ করা হচ্ছে। কারণ ভিতরে ভিতরে বিভিন্ন ধরনের মানুষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বিএনপিকে এম্পাওয়ার করা হচ্ছে, জামাত শিবিরকে এম্পাওয়ার করা হচ্ছে। এমনভাবে ইলেকশনটাকে সাজানো হচ্ছে অনেক আগে থেকে, যেখানে জামাত আর বিএনপি এরাই বিট করবে। আওয়ামী লীগকে তো ব্যান করে ফেলা হয়েছে, আওয়ামী লীগকে ব্যান করে মানা হচ্ছে, তাদেরকে ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, ইনক্লুসিভ ইলেকশন হবে না। স্যার ইউনুস নিজেই বলেছেন যে আমরা আওয়ামী লীগকে ইলেকশন করতে দিব না, রাইট? এবং তার সাথে সাথে অনেকেই গলা মিলিয়েছেন। বাট আলটিমেটলি হচ্ছে ইলেকশন হওয়ার আগে ইলেকশনকে রিগ করে ফেলা হচ্ছে, আর এটার মানেই হচ্ছে ক্ষমতাটা দেশ বিরোধীদের হাতে হস্তান্তর করা, এবং এটাকে কোনো ইলেকশন বলে না। তো ইলেকশন আদৌ হবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। আমি যতটুকু বুঝতে পারছি ইলেকশন আসলে হবে না, বাংলাদেশের মানুষ এই ইলেকশন হতে দিবে না, হলেও মেনে নিবে না। এই ইলেকশনের কারণে যারা ক্ষমতায় আসবে তারাও 5 মাসের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, মানে ইম্পসিবল। বাট এন্ড অফ দ্য ডে একটা জিনিস মানে একেবারে ক্লিয়ার থাকতে পারেন, সেটা হচ্ছে যে এই স্যার ইউনুসের মেয়াদ তো শেষ হয়ে আসছে। আমি নয়, ওনার এক্সপায়ার ডেট চলে আসছে, ওনার গভর্নমেন্টের এক্সপায়ার ডেট চলে আসছে। সবাই এখন সেফ এক্সিট নিয়ে ব্যস্ত, কে কোন দেশে যাবে। কেউ কেউ কোনো দেশের আবার ইউনো ডিপ্লোম্যাট হিসেবে যেতে যাচ্ছে, অর্থাৎ রাষ্ট্রদূতের পদ চাইতেছে বিভিন্ন দেশে। কারণ সেফ এক্সিটের জন্য ওয়ে লাগে। সেফ এক্সিট তার এমনি এয়ারপোর্ট দিয়ে বেরিয়ে প্লেন দিয়ে চলে গেলে তো হইল না, একটা ওয়ে। সেফ এক্সিট হওয়ার পরে যেন সেফটিতে থাকতে পারে, এই ধরনের একটা সিচুয়েশন থাকতে হয়। এবং এই ব্যাপার নিয়ে আমি আগামীকাল একটা ডিটেল ভিডিও দিব, একেবারে ভিজুয়াল টিজুয়াল সহ, অনেক ইনফরমেশন সহ, যে কারা কারা এই সেফ এক্সিটের জন্য রেডি হচ্ছে, কোন কোন উপায়ে রেডি হচ্ছে। স্যার ইউনুসের লোকজনের কথা বলছি, কোন কোন উপায়ে রেডি হচ্ছে, এবং সেখানে কি কি আছে, কে কোন দেশে যাচ্ছে। এটা টোটাল ডিটেলস আমি কালকে আপনাদেরকে দিব। এই সময়ে একটা ভিডিও আপলোড করবো আগামীকাল, খুবই ইম্পর্টেন্ট ভিডিও, দেখে নেবেন। সেফ এক্সিটের পুরা কার্যক্রম উপর থেকে নিচে সবই বলবো। সব ইনফরমেশন অলরেডি আমাদের কাছে চলে আসছে, এবং আমাদের কাজ হচ্ছে রিড করা। আর রইল বাকি ইলেকশনের কথা।
আমার মনে হয় না ইলেকশন হবে। ইলেকশন নিয়ে যারা আশা দেখছেন, তারেক ভাইয়া তো ইলেকশন নিয়ে স্বপ্ন দেখতে দেখতে মানে প্রাইম মিনিস্টার প্রায় হয়েই গেছেন, খালি গাড়িতে ফ্ল্যাগটা লাগানো বাকি ছিল, অবস্থা এমন। কিন্তু উনি একটা জিনিস বুঝতে পারছেন না যে ওনার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন অনেক আগেই ভেস্তে গেছে। যেদিন স্যার ইউনুস লন্ডনে গিয়ে তারেক তারেক ভাইয়ার সাথে মিটিং করে আসছে, ওই দিনই তারেক ভাইয়া শেষ হয়ে গেছে, একেবারে কমপ্লিটলি ডান। মাঝখান দিয়ে পরে নমিনেশনের নামে কিছু টাকা পয়সা চাঁদা পয়সা তুলে ফেলছে। ব্যবসা তো এটা সবসময় চলে, ভালোই ব্যবসা করছে। বাট আলটিমেটলি বাংলাদেশে বাংলাদেশকে একটা কনফ্লিক্টের দিকে, একটা একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। জননেত্রী শেখ হাসিনাকে যে ফাঁসি দিয়েছে, এগুলি তো আসলে কিছু না, এগুলি আসলে হচ্ছে দেশটাকে আনস্টেবল সিচুয়েশনের দিকে ঠেলে দেওয়া। রাজাকাররা কোনোদিন শেখ হাসিনার মতো একজন নেত্রীকে ফাঁসি দিতে পারবে? আওয়ামী লীগের লোকজনকে মেরে ফেলতে পারবে? সবাইকে কতজনকে মারবে? পারবে না। আর এটা তো খেয়াল করেছেনি যে সেদিন কি কি হয়েছিল যেদিন রায় দিবে, তাই না? মায়ের মনে হয় না একটাও মাটিতে পড়ছে। কিন্তু কেন পড়ছে? এটা কি ওদেরকে অর্ডার করা হয়েছিল? না, অর্ডার করা হয় নাই। তাদেরকে বলা হয়েছিল, তারা তাদের নিজস্ব সেন্টিমেন্ট দিয়ে করেছে। কারণ সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা স্বাধীনতার সেন্টিমেন্টটা আছে। কখনো এটা সামনে থাকে, কখনো এটা ভিতরে থাকে। কিন্তু যখন এটা ভিতর থেকে বের হয়ে আসে, তখন হয়ে যায় ডেঞ্জারাস সিচুয়েশন। আর এখন বাংলাদেশ ওদিকেই যাচ্ছে, একটা সিভিল ওয়ার, একটা কনফ্লিক্টের দিকে এগোচ্ছে। এবং স্যার ইউনুস মিটিকুলাসলি ডিজাইন করে পুরো বাংলাদেশকে একটা যুদ্ধ, একটা ম্যাসিভ একটা ক্ল্যাশের দিকে ঠেলে দিচ্ছে। স্বাভাবিকভাবে আপনি বাংলাদেশের বড় একটা ফ্র্যাঞ্চাইজি, বড় একটা পলিটিক্যাল পার্টিকে যদি ব্যান করে রাখেন, অবভিয়াসলি সেখানে কনফ্লিক্ট লাগবেই। আর তাছাড়াও আরেকটা জিনিস তো খেয়াল করেছেন যে মানুষ এখন কতটুকু মানে 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 বিরক্ত হয়ে গেছে স্যার ইউনুসের উপরে, যে ওই স্যার ইউনুসের গ্রামীণ ব্যাংকে যারা জব করেন, তারাই বিরক্ত হয়ে গ্রামীণ ব্যাংকে নিজেরাই আগুন জ্বালিয়ে দিচ্ছে। মানে গ্রামীণ ব্যাংকে যারা নাকি শাখাগুলিতে নাকি যারা আগুন জ্বালাচ্ছে, মানে যেভাবে আগুন লাগছে সেখানে নাকি অ্যাকচুয়ালি গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী বা ম্যানেজাররাই করছে। মানে ওই গ্রামীণ সাথে টাকা পয়সাও নিয়ে চলে যাচ্ছে। আই মিন, ধরেন ব্যাংকের ভল্টে টাকা পয়সা আছে, এগুলি নিয়ে নিজেরাই আগুন ধরিয়ে দিয়ে বলছে যে সাধারণ জনতা আগুন লাগিয়ে দিচ্ছে অ্যান্ড অল দ্যাট। সো এগুলি এখন হবে, এগুলি কে ঠেকাবে আমি বুঝলাম না। উনারাই পালছেন এই সমস্ত মানুষকে, এখন নিজেদের লোকরাই নিজেদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, নিজেদের ব্যাংক প্রতিষ্ঠান পুড়িয়ে দিচ্ছে। ওদিকে দেখেন গ্রামীণ ফোনের সিম নাকি সবাই গণহারে বর্জন করছে। মানে মানে যদি দরকার না হয় সিম নাকি ফেলে দিয়ে এখন রবি, তারপরে আরো কি কি কোম্পানি আছে বাংলাদেশে, বাংলালিংক, এই সমস্ত সিমগুলি কিনছে। গ্রামীণ ফোনে একটা মানে বড় ধরনের একটা ধরাক আছে। আর রইল বাকি দেশে বিদেশে ছড়িয়ে থাকা জঙ্গিরা, তাদেরকে তো আমরা দেখেই নিচ্ছি, রাইট? যেমন আমার উপর একটা জঙ্গি হামলা হলো, আমরা কি ছেড়ে দিব? আমরা তো ঠিকই যেখানে পুলিশ স্টেশনে গিয়ে বা অ্যান্টি টেরোরিজম স্কোয়াডকে গিয়ে বলেছি এগুলি কারা, এরা কোত্থেকে এসেছে, এরা আসলে কাদের দল, এরা মানে এদের পুরো এদের উৎস, এদের রুটটা কোথায়, এগুলি পর্যন্ত বলে এসেছি। আসলে তো ওই যে 10-12 জন মিলে একটা হামলা করার চেষ্টা করলে তো ওদের তো একটা সোর্স থাকে, ওদের তো একটা মাথা থাকে। আমার উপরে জঙ্গি হামলা কেউ না কেউ পরিচালনা করেছে। তো আমরা কি বলেছি না এগুলি কারা করছে? আমরা বলেছি প্যারিস থেকে করছে। প্যারিস প্যারিস থেকে কোনো 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি এরাও করতে পারে। 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি যদি করে, তাকেও তো কেউ করতে বলছে, তারও তো বাপ আছে, তারও তো বাপের বাপ আছে। এভাবে করে আমরা মোটামুটি সবকিছু ডিটেলসে দিয়ে আসছি। কত কিছু হবে, কি হবে না হবে এটা তো আর জানি না। তবে যতটুকু জানি, এই সমস্ত জঙ্গি হামলা যারা করার প্ল্যান করে তারা অ্যাকচুয়ালি ইলিগাল। আমি খবর নিয়ে যতটুকু দেখেছি যে ধরো আমার উপরে যারা জঙ্গি হামলা করার চেষ্টা করেছিল, তারা অ্যাকচুয়ালি এখানে আমি যতটুকু শুনেছি ইলিগাল। মানে তাদের কোনো ডকুমেন্টস নাই, কোনো ধরনের কিছু নাই, মানে একেবারে ইলিগাল। আমি জানি না তাদের ভবিষ্যৎ কি। আই থিঙ্ক ইটস ভেরি ডার্ক। বাট রিগার্ডলেস, এই ধরনের ঘটনাও ঘটছে সব জায়গায়, এবং সে কারণে এগুলিকে আমরা প্রতিহত করার চেষ্টা করছি, রিপ্লাই করছি, এবং সেই সাথে আমরা পুরো বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যে দেখো তোমরা বাংলাদেশে কাদেরকে সাপোর্ট দিচ্ছ, যদি ভুলে সাপোর্ট দিয়ে থাকো, এবং তারা কি করছে। এবং তারা শুধু বাংলাদেশে করছে না, তারা এখন বাংলাদেশের বাইরে এসে, এই সমস্ত দেশে এসে, পশ্চিমা দেশগুলিতে এসেও এই তাদের জঙ্গিগিরি চালাচ্ছে। বাংলাদেশেও চালাচ্ছে যে মব, দেশেও এই বিদেশে এসেও তারা মব কালচার ক্রিয়েট করার চেষ্টা করছে। বেসিক্যালি আমার উপরে যেটা করতে চেয়েছিল, তারা একটা মব ক্রিয়েট করে জঙ্গি হামলা করতে চেয়েছিল, বাট পারে নাই। তাদের কলেজায় কুলায় নাই, ভয় পেয়ে পালিয়ে গেছে পুলিশ আসার আগে। বাট আলটিমেটলি মানে পালিয়ে গেলে তো আমরা তো আর ছেড়ে দিচ্ছি না, আমি তো আর ছেড়ে দিচ্ছি না। আমার সাধারণ মানুষ হিসেবে আমার লিগ্যাল যতটুকু রাইট আছে, আমি সবগুলি প্র্যাকটিস করবো এখানে, একেবারে টপ টু বটম, কোনো কিছু বাদ দিব না। সো এইভাবেই প্রতিহত করতে হবে। আর স্যার ইউনুসের মতো যারা পুরো দেশকে জঙ্গি বানিয়ে ফেলেছেন, পুরো দেশটাকে জঙ্গিদের কাতারে বাংলাদেশকে একটা জঙ্গি দেশ বানিয়ে ফেলেছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা, স্যার ইউনুসের যাওয়ার টাইম চলে আসছে। এখন ওনার উপরে যদি আশা করে বসে থাকেন লাভ নাই। হিজ গানা ফাক আপ দ্য কান্ট্রি ইন অল এভরি পসিবল ওয়ে। হি অলরেডি ফাক আপ দ্য কান্ট্রি। রইল বাকি বাংলাদেশের সাধারণ মানুষ। বাংলাদেশের সাধারণ মানুষ এখন রাস্তায় নেমে গেছে, অলরেডি দেখছেন। আর কিছুদিনের মধ্যে দেখবেন পুরো বাংলাদেশের সব ধরনের মানুষ রাস্তায় নেমে সবাইকে, যাদেরকে নামানোর, নামিয়ে ফেলছে। এখন ধরেন বিএনপি একটা ভুল করে ফেলেছে, সেটা হচ্ছে কি বিএনপি স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার বিপক্ষে শক্তির সাথে হাত মিলিয়ে ফেলেছে। সবসময় এরকমই ছিল, এখন নতুন করে তারা সেটাকে রিনিউ করেছে। মুক্তিযোদ্ধাদের যখন মারা হচ্ছিল, অত্যাচার করা হচ্ছিল, বঙ্গবন্ধুকে যখন অপমান করা হচ্ছিল, তারা একটা টু শব্দ করে তারা এনজয় করেছে, বরঞ্চ তারা উল্টা গিয়ে করেছে। আর চাঁদাবাজি করে তো মোটামুটি দেশে বিদেশে তো তার চাঁদাবাজি ছাড়া আর কিছু নাই।
এখন এন্ড অফ দ্য ডে যেটা হয়েছে বিএনপিকেও মানুষ এখন স্বাধীনতার বিপক্ষের শক্তি হিসেবেই দেখছে, অথচ এটা দেখা উচিত ছিল না, তাদের আর একটু ওয়াইজ হওয়া উচিত ছিল, বাট তারা সেটা করে নাই। তারাও এখন স্বাধীনতার বিপক্ষের শক্তি হয়ে গেছে। জামাত তো আছেই, এনসিপি, ইউনুস, এরা সবাই স্বাধীনতার বিপক্ষের শক্তি। সো রইল বাকি কি? স্বাধীনতার পক্ষের শক্তি। সেটা হচ্ছে একমাত্র বাংলাদেশের সাধারণ মানুষ আর আওয়ামী লীগ, আমরা আপনারা সাধারণ মানুষের মতো। সো সাধারণ মানুষের পাওয়ার সবচাইতে বেশি। ডোন্ট আন্ডারস্টিমেট দ্য পাওয়ার অফ অ্যান অর্ডিনারি পার্সন, সবাই বলে না এটা? এটাই হচ্ছে কথা। সো তারা আন্ডার এস্টিমেট করেছিল, কিন্তু এখন তারা হাড়াহাড়ি টের পাচ্ছে হোয়াটস গোনা হ্যাপেন নেক্সট, অ্যান্ড হোয়াট এভার ইজ কামিং, ইটস রিয়েলি রিয়েলি ব্যাড, বাট ইট উইল কাম। বাংলাদেশের মানুষের একটু কষ্ট হবে, সবার একটু প্রবলেম হবে, অনেক ক্ষয়ক্ষতি হবে, কিছু করার নেই, কারণ জঙ্গিরা জঙ্গিদের কাজই করবে। আর আমরা যারা চেষ্টা করব বাংলাদেশটাকে সেফ করার, বাংলাদেশকে রক্ষা করার, সেটা যেভাবে পারি, যে যেখান থেকে পারি ওখান থেকেই। তবে যা হবার তা কিন্তু হবেই, সেটা ঠেকানোর কোনো উপায় নাই। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আগামীকাল হাইকোর্টের আপিল বিভাগে যে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে রিভিউ আবেদনের যে শুনানি চলছিল তার ব্যাপারে পর্যবেক্ষণ দেবেন সম্মানিত বিচারপতিগণ। শুরুতে বলে রাখি, আমি যেহেতু আইনের মানুষ নয়, দুই একটা লিগ্যাল টার্ম হয়তো অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে, বাট আমার ধারণা যে আমি কি বলার চেষ্টা করছি এটা আপনারা বুঝবেন। এবং আমার এই রূপান্তরের সত্য পর্বটি অনেক আইনজীবী এবং বিচারপতিও দেখে থাকেন, সুতরাং সেই জায়গায় আমি মনে করছি যে আজকে আমার এই কথাগুলো বলা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে একটু অতীতে ফিরে যায় যে বাংলাদেশে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এসেছিল সংবিধানের অংশ হয়ে। যদিও 1991 সালে একটা টেম্পোরারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে আহ, সেই নির্বাচনে বিএনপি যখন জয়লাভ করে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছিল, সেই সময় বেশ কয়েকটি নির্বাচন, বিশেষ করে মাগুরা একটি নির্বাচন হয়েছিল। মাগুরার সেই নির্বাচনে এমন ভোট ডাকাতি হয়েছিল যে তারপর থেকেই এই দলীয় সরকারের অধীনে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে এবং সেই সময় আওয়ামী লীগ সারা দেশব্যাপী একটা বিশাল আন্দোলন গড়ে তোলে যে এই নির্বাচিত যে বিএনপি সরকার তাদের অধীনে ফেয়ার ইলেকশন সম্ভব না। সো তারা আন্দোলন শুরু করে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য। এবং তারপরে আপনারা জানেন যে 1996 সালে একদিকে আওয়ামী লীগ কেয়ারটেকার গভর্নমেন্ট চাইছে, আর একদিকে বিএনপি দিতে চায়নি, এবং বিএনপি অনেকটা জোর করেই 1996 সালের 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন করেছিল, যেখানে আওয়ামী লীগ সহ বড় বড় দলগুলো অংশগ্রহণ করেনি। এবং তারা সেই সংসদে, সেই নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছিল, সেই সময় আওয়ামী লীগ যে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল, জনতার মঞ্চ আপনাদের অনেকেই জানেন সেই সময় গঠিত হয়েছিল। সেই সময় ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের নেতৃত্বে এবং আওয়ামী লীগ যে আন্দোলনটি করেছিল তার ফলে বেগম খালেদা জিয়া, যাদের অতীত রেকর্ড ভোট ডাকাতি ও চুরির অনেক ইতিহাস রয়েছে, যাদের ঝুলিতে জমা আছে, তারা তখন বাধ্য হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টের অপশন সংবিধানে সংযোগ করতে। এবং 15ই ফেব্রুয়ারির সেই নির্বাচনের পরে সরকার মাত্র 30শে মার্চ বিএনপি সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এবং তারপরেই সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে এই কেয়ারটেকার সিস্টেমটা ইনক্লুড করা হয় যে নির্বাচনে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সেটাও আমরা দেখলাম যে 2006 সালে যখন বিএনপি জামাত ক্ষমতায়, তখন ক্ষমতা কেয়ারটেকার সরকারের অধীনে হস্তান্তর করবে এবং তার অধীনে একটা নির্বাচন হবে। এটাই কাম্য ছিল। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে? অপশন ছিল যে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস। তো ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস যিনি হওয়ার কথা, তার পরিবর্তে দলীয় একজনকে বানানোর জন্য তখন কি করা হলো, বিচারপতিদের বয়স, অবসরের বয়স 65 থেকে 67 করা হলো। এবং এই 65 থেকে 67 করা হলে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস হিসেবে যিনি কেয়ারটেকার চিফ হবেন, তিনি আসলে বিএনপির খুব ঘনিষ্ঠ এবং একসময় বিএনপির রাজনৈতিক ধারার সাথেও সম্পৃক্ত ছিলেন। তো এটা নিয়ে আবার একটা নতুন করে জটিলতা তৈরি হয় এবং এটার বিরুদ্ধে মহাজোট গঠিত হয়েছিল। সবাই মিলে এটা প্রোটেস্ট করেছিল যে এইভাবে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ম্যানিপুলেট করা যাবে না। এবং তারপরে আপনারা জানেন দীর্ঘ ইতিহাস। তারপরে কেয়ারটেকার গভর্নমেন্ট হলো সেই সময় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন নিজেই কেয়ারটেকার চিফ হলেন আর কি। যেহেতু চিফ জাস্টিসে করা গেল না, তিনি নিজেও ডিক্লাইন করলেন। বাকি অপশনগুলো বিবেচনায় না নিয়ে ইয়াজউদ্দিন কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ হলেন এবং তিনি একটা নির্বাচনের ডেটও ঘোষণা করলেন। তারপরে 111 এলো, এই
সেই ঘটনা জানেন যে আর্মি ব্যাকড একটা 111, তারপরে 2008-এর শেষে তার আর্মি ব্যাকড 111ও কিন্তু তখনও কিন্তু এই ইউনূস বিহাইন্ড দ্য সিন ছিল, এবং তখনও প্ল্যান ছিল যে খালেদা জিয়া শেখ হাসিনাকে মাইনাস করে -2 কে বাস্তবায়ন করে ডক্টর ইউনূসকে ক্ষমতায় আনা হবে। কিন্তু সমস্যা ইউনূস নিজেই তৈরি করেছিলেন। ইউনূস বলেছিলেন যে তিনি এই 6 মাস, 1 বছর, 2 বছরের জন্য না, তাকে 10 বছরের জন্য কেয়ারটেকার চিফ হিসেবে দিতে হবে। তো সেটা আবার সম্ভব হয়নি। তো সেই সময় ডক্টর ইউনূস কিন্তু একটা রাজনৈতিক দল গড়ার চেষ্টা করেছিলেন নাগরিক শক্তি নামে, কিন্তু পাবলিকের রেসপন্স না পেয়ে তিনি মানে কেটে পড়েছিলেন। তো যাই হোক, তারপরে তো বাংলাদেশ দীর্ঘদিন রাজনীতির সবই আপনারা জানেন। এখন এই 2011 সালে হাইকোর্টের আপিল বিভাগের বিচারপতিদের মতামতের ভিত্তিতে ওই ত্রয়োদশ সংশোধনী যে কেয়ারটেকার সিস্টেমটা ইনক্লুড করা ছিল সেটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। তারপরে শেখ হাসিনার আমলে বাকি নির্বাচন হয়েছে 2014, 18 এবং 23-এ। এগুলো দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন আসলে নির্বাচনটা পরিচালনা করে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তি হয়েছে। তো গত বছরের 5ই অগস্ট যখন এই রেজিম চেঞ্জ হলো, তখন ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিল, তখন দেখা গেল যে এই আগস্ট থেকে অক্টোবরে বেশ কয়েকটি রিভিউ আবেদন হলো, যে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল যে করা হয়েছিল 2011-তে, এবং যার ফলে পঞ্চদশ সংশোধনীতে এই বাতিলটা আবার ইনক্লুড করা হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। সেই পঞ্চদশ সংশোধনীর সেই অংশগুলো স্পেশালি কেয়ারটেকার সরকারকে ফিরিয়ে আনার জন্য তারা সেই একটা রিভিউ পিটিশন সাবমিট করেছিল। বদিউল আলম মজুমদার, সুশাসনের জন্য নাগরিক, বিএনপি, জামাত, এরকম 4টে রিভিউ আবেদন জমা পড়ে, এবং আপিল ডিভিশন সেটা অ্যাকসেপ্ট করে এবং তার উপরে শুনানি হয় অক্টোবর মাসে, এবং তারা আগামীকাল 20শে নভেম্বর তাদের পর্যবেক্ষণ দেবেন। এখন এই যে পর্যবেক্ষণ দেবেন তারা, এই যারা রিভিউ আবেদন করেছিলেন তারা একটি পক্ষ হলো জামাত, একটি পক্ষ হলো বিএনপি, আর একটি পক্ষ হলো এই যে সুশাসনের জন্য নাগরিক এবং সুশীল কয়েকজন। তো এখন কথা হলো যে বিচারপতিরা রায় দেবেন কিসের ভিত্তিতে? তারা কি এই রিভিউ আবেদন যারা করেছে তাদের আইনজীবীরা যে যুক্তিগুলো তুলে ধরেছেন তার পরিপ্রেক্ষিতে রায় দেবেন, নাকি তারা আইনের বিভিন্ন বাস্তবতা, মানে আইনের ধারা প্রয়োগ করে বাংলাদেশের বাস্তবতা, এবং বাংলাদেশ এখন একটা গভীর সংকটে নিপতিত, এই সংকট থেকে উদ্ধার করবার একটা ঐতিহাসিক সুযোগ সুপ্রিম কোর্টের সামনে এসেছে, সেই বাস্তবতা বিবেচনা করে রায় দেবেন কিনা? এটা এখন একটা $1 মিলিয়ন প্রশ্ন। আমরা মোটামুটি এখন জেনে গেছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট ফিরে আসবে, এটা আমাদের ধারণা, এবং একটা অসমর্থিত সূত্রে জেনেছি যে আপিল বিভাগের যে 7জন বিচারপতি রয়েছেন তাদের 4জন অন্তত চান কেয়ারটেকার সরকার ব্যবস্থাটা ফিরে আসুক, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, আর 3জন তারা ভিন্ন মত পোষণ করছেন, দে হ্যাভ ডিফারেন্ট সাজেশনস। তো সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আমরা আশা করছি যে আগামীকাল যে পর্যবেক্ষণ দেবেন আপিল বিভাগ, সেটি আসলে কেয়ারটেকার গভর্নমেন্টকে ফিরিয়ে আনার যে পক্ষেই যাবে। কিন্তু কথা হলো যে এখন $1 মিলিয়ন প্রশ্ন হলো যে কবে থেকে এই কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থাটা ইমপ্লিমেন্ট হবে? এইবারই কি আসন্ন যে সংসদ নির্বাচনটা হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটা কি কেয়ারটেকার সরকারের অধীনে হবে, নাকি পরবর্তীতে চতুর্দশ সংসদ নির্বাচনটি কেয়ারটেকার সরকারের অধীনে হবে? এবং এইটা খুব ভাইটাল একটা বিষয় হয়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে। যারা রিভিউ আবেদন করেছে, জামাত ইসলাম বলেন বা বিএনপি বলেন, বা এদের সবারই কথা হলো যে এই নির্বাচনটা এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের অধীনেই হোক, পরবর্তী থেকে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমটা ইমপ্লিমেন্ট হোক। কিন্তু এই যে যারা চাইছেন এই ইন্টারিম সরকারের অধীনেই নির্বাচনটা হোক, তারা কিন্তু পলিটিক্যালি বায়াসড। তারা জামাতের পলিটিক্যাল এজেন্ডার পক্ষে, বিএনপির পলিটিক্যাল এজেন্ডার পক্ষে তারা আর্গুমেন্ট প্লেস করেছেন। কিন্তু এখন সুপ্রিম কোর্ট, যেটা শুরুতেই বললাম, যে এই দলীয় বায়াসড আর্গুমেন্টের উপরে ভিত্তি করে রায় দেবেন, নাকি ওভারঅল বাংলাদেশের অবস্থা বিবেচনা করে রায় দেবেন? কারণ যে এই যে অগাস্টের যে রেজিম চেঞ্জ হলো, শেখ হাসিনা চলে গেলেন, ডক্টর ইউনূস আসলেন, হাইকোর্ট থেকে একটা রেফারেন্স রাষ্ট্রপতির অনুরোধে যে রেফারেন্সটা নেওয়া হলো, এই সব বিষয়গুলো গোলমেলে এবং এটার বৈধতার সংকট রয়েছে। তারপরে অনেকে বলেন যে এটা ডক্ট্রিন অফ নেসেসিটি, যেহেতু প্রধানমন্ত্রী চলে গেছেন একটা শূন্যতা তৈরি হয়েছে। যদি ডক্ট্রিন অফ নেসেসিটির কথা ধরে নেন, তো সংবিধানে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশনই নাই, এটা অবৈধ।
এবং এখন একটা সুযোগ এসেছে যে আগামী নির্বাচন একটা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে করে এই বর্তমানের অসাংবিধানিক অবৈধ সরকারটাকে সরিয়ে দেওয়া। এবং যদি একটা নতুন সরকারের অধীনে একটা ইনক্লুসিভ নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ যে আসন্ন একটা গভীর রাজনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে সেটি থেকে উত্তরণের একটা সুযোগ তৈরি হতে পারে। সুতরাং আমি আশা করব যে আমাদের মাননীয় বিচারপতিগণ তাদের বিচার বিবেচনা বোধ প্রয়োগ করে আইনের প্রতি তাদের যে কমিটমেন্ট সেই জায়গা থেকে তারা একটা রায় দেবেন। এবং এখন তো ডক্ট্রিন অফ নেসেসিটির আর প্রয়োজন নেই, এবং দেশে এমন কোনো দুর্যোগও চলছে না, যুদ্ধ অবস্থাও চলছে না। সুতরাং এখন একটা কেয়ারটেকার সরকারের অধীনে বোধহয় একটা নির্বাচন করা যায়, এবং এই কেয়ারটেকার সরকারের প্রধান কে হবে সেটা নিয়েও একটা আলোচনা বাজারে আছে। এবং অনেকে বলছে যে যদি সবার কাছে গ্রহণযোগ্য কাউকে খুঁজে না পাওয়া যায়, তাহলে আহ, মাননীয় রাষ্ট্রপতিকে প্রধান করে কেয়ারটেকার গভর্নমেন্ট করা যায় কিনা, এটা নিয়েও কিন্তু একটা আলোচনা আছে। সভাপতি, সবাই আগামীকালকের দিকে তাকিয়ে থাকবেন এবং এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের আপিল বিভাগ তাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করবেন কিনা, নাকি তারা চলমান সংকটকে আরো গভীরতার সামনে ঠেলে দেবেন, সেটার জন্য আরেকদিন অপেক্ষা করতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।